আপামর পশ্চিমবঙ্গবাসীর মতো আমারও বিশ্বাস মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অনেক অপরাধের সঙ্গে যুক্ত, এটা প্রমাণিত হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, যার বার কাউন্সিলে এনরোলমেন্টটা আদৌ আছে কি না এটা নিয়েও প্রশ্ন উঠেছে। তাহলে এই প্রচারের আলোয় থাকার চেষ্টাটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শুরু থেকে সহজাত। 2011-এ ক্ষমতায় আসীন হওয়ার পরে যে দল 45 দিনের ভিতর 30 জন সিপিআইএম কর্মীকে খুন করেছিল, কিন্তু মমতা ব্যানার্জির কাছ থেকে এই অভিযোগ পশ্চিমবাংলার মানুষ শুনতেও নারাজ। নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল, সঙ্গে রয়েছি আমি অলিভিয়া সরকার। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে পরিস্থিতি বেজায় সরগরম, আর এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চলে এসেছি প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের কাছে। তন্ময়বাবু নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাইকোর্টে অভিযোগ নিয়ে গেছেন ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে। এই অভিযোগ আগামীতেও আমরা দেখেছি তাদের দলের ওপরে উঠেছিল। এই মুহূর্তে কি আদেও তার নৈতিক অধিকার আছে যে তিনি এই অভিযোগ তুলে হাইকোর্টে যাচ্ছেন? নৈতিক অধিকার অবশ্যই আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগটা শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র, তিনি করেছেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবাই জানেন যে একজন বরিষ্ঠ আইনজীবী এবং রাজ্য সরকারের সমস্ত কেসে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুভ করেন। তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে নিজেই মুভ করার জন্য উপস্থিত আছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, যার বার কাউন্সিলে এনরোলমেন্টটা আদৌ আছে কি না এটা নিয়েও প্রশ্ন উঠেছে, যিনি নিয়মিত প্র্যাকটিস করেন না। ল নিশ্চয়ই কোনো এক সময় পাশ করেছিলেন, যদি সেটা ডক্টরেট ডিগ্রির জর্জিয়া ইউনিভার্সিটির মতো না হয়। এবং চন্দ্রিমা ভট্টাচার্য আরেকজন পরাজিত মন্ত্রী, এই দুজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অ্যাসিস্ট করতে চলে গেলেন। প্রথম কথা হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন আইনজীবীকে অ্যাসিস্ট করবার মতো যোগ্যতা, দক্ষতা তাদের আছে কি না, এটা একটা প্রশ্ন। কিন্তু যে কোনো আইনজীবী তিনি দাঁড়াতেই পারেন, গেছেন। কিন্তু তিনি কি আসলে ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে কথা বলতে গেছিলেন, নাকি এই মুহূর্তে প্রচারের আলোর বাইরে থাকা মানুষটা প্রচারের আলো নিজের দিকে টানার জন্য গেছিলেন? যে কোনো একটা বিষয়কে তো দান্দিক দিক থেকে ভাবতে হয়। এই যে ধরুন, পরাজিত হওয়ার পরে তিনি বললেন আমি হারিনি, আমি ছাড়ব না, কেন পদত্যাগ করব? আচ্ছা, যদি তিনি 2011-এ বুদ্ধদেব ভট্টাচার্যের মতো বেলা 3টে-4টের সময় গিয়ে পদত্যাগপত্রটা দিয়ে আসতেন, তাহলে পরের দিন খবরের কাগজে তার ফুল পেজ ছবি হতো, পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন। কিন্তু তারপরের দিন কী হতো? তারপরের দিন তিনি আর প্রচারের আলোয় থাকতেন না। এই যে তিনি, ভোটের ফল প্রকাশ হলো 4 তারিখ, নতুন মন্ত্রিসভা শপথ নিল 9 তারিখ, এই গোটা সময়টা জুড়ে যে তিনি প্রচারের আলোয় থাকলেন, সেটা থাকতে পারলেন হচ্ছে তিনি বলেছেন আমি হারিনি, আমি পদত্যাগ করব না, এই জন্য। তাহলে এই প্রচারের আলোয় থাকার চেষ্টাটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের শুরু থেকে সহজাত, এবং দুর্ভাগ্যক্রমে মূলধারার মিডিয়া বাম বিরোধী হিসেবে তাকে তুলে ধরার ক্ষেত্রে তাকে যথেষ্ট স্পেস প্রথম থেকে দিয়ে এসেছে, এবং তার জোরেই তিনি অনেকটা নেত্রী হয়ে উঠেছিলেন। অবশ্যই কিছু আন্দোলন সংগ্রাম কর্মসূচি তিনি করেছিলেন, যার বেশিরভাগটাই ছিল অর্থহীন। কারখানা বন্ধ করে দেওয়াটা কোনো আন্দোলন না, ফেলানি বসাকের মিথ্যা অভিযোগটা কোনো আন্দোলন না, চম্পলা সর্দারের আরও মিথ্যা অভিযোগটা কোনো আন্দোলন না, তাপসী মালিকের মৃত্যু, তারও তদন্ত সম্পূর্ণ হয়নি। ফলে কতগুলো ফালতু বিষয় নিয়ে তিনি এই আন্দোলন কর্মসূচি নামক নাটকগুলো করে গেছেন, যাকে মিডিয়া ব্যাপক পরিমাণে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে। এখন মিডিয়ার বাইরে চলে যাওয়াটা তিনি নিতে পারছেন না।
তাই মিডিয়ার সঙ্গে থাকার জন্য তিনি এটা করলেন। ভোট পরবর্তী হিংসা একটাও হিংসা হওয়া উচিত না। এ ব্যাপারে কোনো সংশয় নেই যে কিছু হলেও হিংসা হয়েছে। এখন পর্যন্ত প্রশাসন সেগুলোতে হস্তক্ষেপ করছে না, এমন অভিযোগ করা যাচ্ছে না। কিন্তু কথা হচ্ছে 2011-এ ক্ষমতায় আসীন হওয়ার পরে যে দল 45 দিনের ভিতর 30 জন সিপিআইএম কর্মীকে খুন করেছিল, 2021-এ ক্ষমতায় আসার পরে যে দল 58 দিনের ভেতর 30 জন বিজেপি কর্মীকে খুন করেছিল, তারা আজকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করছেন। আমাদের 870টা পার্টি অফিস দখল করে নিয়েছিল 2011-তেই। 2013-তে দিল্লির সেই অনভিপ্রেত ঘটনার পরে আরও 1300 পার্টি অফিস দখল করে নিয়েছিল এক রাতে। তারা অভিযোগ করছে ভোট পরবর্তী হিংসার। যাদের ঔদ্ধত্য সীমাহীন মাত্রায় পৌঁছানোর জন্য মানুষের এই রায় হয়েছে, যাদের সিন্ডিকেট রাজ তোলাবাজিতে অতিষ্ঠ হয়ে মানুষ এই রায় দিয়েছে, যাদের দুর্নীতি এবং দুর্নীতিকে গ্রহণযোগ্য করবার জন্য সীমাহীন সন্ত্রাস মানুষকে এই রায় দিতে বাধ্য করেছে, তিনি যদি ভোট পরবর্তী হিংসার কথা বলেন তাহলে মানুষের কাছে সেটা হাস্যকর হয়ে যায়। একটাও হিংসা হওয়া উচিত না। যে কটা হয়েছে সে কটা প্রশাসন কড়া হাতে দমন করুক, ভবিষ্যতে আর একটাও যাতে না হয় দেখুন। কিন্তু মমতা ব্যানার্জির কাছ থেকে এই অভিযোগ পশ্চিমবাংলার মানুষ শুনতেও নারাজ। মমতা ব্যানার্জি যখন হাইকোর্টে গেলেন, হাইকোর্ট চত্বরে তাকে চোর চোর বলে স্লোগান দেওয়া হলো। এর ফলে তিনি ব্যক্তিগতভাবে কতটা অপমানিত বোধ করেছেন এটা বলা তো মুশকিল, কিন্তু রাজ্যবাসীর কাছে এটা কতটা বেশি অস্বস্তিকর, এর একটি বিষয় কি বলবেন আপনি? তিনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা। তিনি সত্যিই চোর কিনা সেটা আইন দেখুক। গতকালও রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বলেছেন আর.জি. কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হবে। শুধু আর.জি. কর কাণ্ডে কেন, কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, এই সব কিছুতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা উচিত। সেটা নতুন সরকারের বিষয়, আমি বলতে পারবো না। যে তদন্তগুলো সিবিআই চালাতে চালাতে মাঝপথে বন্ধ করে দিয়েছে, বা সিদ্ধঘুমে পাঠিয়ে দিয়েছে, বা হিমঘরে পাঠিয়ে দিয়েছে, সেগুলোকে সেখান থেকে বের করে আবার কন্টিনিউ করা উচিত। এবং এগুলো কন্টিনিউ করলে আপামর পশ্চিমবঙ্গবাসীর মতো আমারও বিশ্বাস মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অনেক অপরাধের সঙ্গে যুক্ত, এটা প্রমাণিত হবে। সুতরাং আইনের পথে যা হওয়ার হোক। ব্যক্তি একজন মহিলা যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে আদালতের মধ্যে চোর 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 বলে অসম্মান করাটা, তো বাংলারই মুখ্যমন্ত্রী ছিলেন 15 বছর, আমি চাই বা না চাই ছিলেন, এটা তো সত্য। এটা বাঙালি সংস্কৃতির সঙ্গে এবং বহির্ভারতে বা বহির্বিশ্বে বাঙালি মূল্যবোধ সম্পর্কে যে ধারণা আছে তার অন্তরায়, তার বিরুদ্ধেই যায়। সুতরাং এই কাজটা যারা করেছেন তারা ভবিষ্যতে না করলে আমি খুশি হব।